সতর্ক করছি, এই আরাবুল, এই শওকাত, এই আপনার শাহজাহানদের খেলাতে আপনারা পা দেবেন না, এদের খপ্পরে আপনারা পড়বেন না। ভয়ঙ্কর দৃশ্য সারা রাজ্যের মানুষ নয়, সারা দেশের মানুষ দেখলো। কি ভয়ঙ্কর দৃশ্য! এক নেতার বাড়িতে কোর্টের নির্দেশে কোর্ট অর্ডার করেছে, রেশনে দুর্নীতি হয়েছে, তদন্ত করার জন্য একটা কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়েছে, ইডির হাতে দিয়েছে। ইডির কাজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে রেশন নিয়ে যারা দুর্নীতি করেছে, কি দুর্নীতি হয়েছে, আপনার আমার যে রেশনটা পায়, যে চালটা আসে, সেই চাল অনেক ক্ষেত্রে দেখবেন খারাপ চাল আমাদেরকে নিতে হয়, যেটা আসে সেটা মধ্যখান থেকে লুট হয়ে যায়। এই লুটের সাথে যারা যুক্ত, বা বাচ্চারা মিড ডে মিলে, আপনার আমার সন্তান যেখানে গিয়ে মিড ডে মিলের একটু খাবারটা পায়, সেটাও এই তৃণমূলের কিছু নেতা দ্বারা চুরি হয়েছে। কোর্ট সেই জন্য ইডিকে দায়িত্ব দিয়েছে, এটা তদন্ত করো, এর সাথে কারা কারা যুক্ত তাদের নাম, তাদেরকে বার করে নিয়ে আসো, কোর্ট তাদেরকে শাস্তি দেবে। ইডি গিয়েছিল গতকালকে সন্দেশখালী বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তদন্ত করছে। গিয়ে দেখলাম এক বড় নেতা বলে দাবি করে, তার বাড়ি ছিল না বা ছিল সেটা আমি বলতে পারছি না, তা দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে যখন কোনো সাড়া পায়নি, তার বাড়ির গেটটা ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছিল, সেই সময় কি হলো, অতর্কিত হামলা চালানো হলো তার উপরে। আমি মনে করি ওটা গ্রামের মানুষ স্বল্প ছিল, বাকিরা তৃণমূলের লোক ছিল, আর স্বল্প যে গ্রামের মানুষ ছিল তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে ওখানে, তাদেরকে মিসগাইড করে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু যারা আছেন এখানে, যারা বিশেষ করে পিছড়ে বর্গের আছেন, দলিত আদিবাসী সহ মুসলিম মানুষকে আমি একটু সতর্ক করছি, এই আরাবুল, এই শওকাত, এই আপনার শাহজাহানদের খেলাতে আপনারা পা দেবেন না, এদের খপ্পরে আপনারা পড়বেন না। ভাবুন গতকাল যেভাবে ইডির আধিকারিকদের মাথা ফাটালো, সেন্ট্রাল ফোর্সের সাথে যেরকম ভাবে নোংরামি করলো, তাদের তো ভাই গুলি চালানো অর্ডার সব সময় থাকে। যদি গুলি চালাতো, গুলিটা কে খেত? এই শওকাত, আরাবুল, শাহজাহান খেত, না আপনার পাড়াতে রাম রহিমের বুকে লাগতো? এই বলুন, ক্ষতিগ্রস্ত কারা হতো? এ আপনার পাড়ার রাম রহিম ক্ষতিগ্রস্ত হতো। 1 বছরের বেশি নয়, 2.5 বছর হতে যাচ্ছে। শীতলকুচির ঘটনা আমরা ভুলে যাচ্ছি না। তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে প্রভাবিত করে সেন্ট্রাল ফোর্সের দিকে পাঠিয়ে দিয়েছিল। সেখানে ডিস্টার্ব একটা হয়েছিল, একটা অরাজকতা হয়েছিল, ফলে সেখানে গুলি চালিয়েছিল। 4-4টে তাজা প্রাণ আমরা হারিয়েছিলাম। আমাদের ভাইকে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিল। কারা কেড়েছে? আমি মনে করি শাসকের মদতে হয়েছিল। অনেক কথা তখন মমতা ব্যানার্জি বলেছিল, অনেক কথা তখন তৃণমূলের নেতারা বলেছিল। 2.5 বছর হয়ে গেল, ওই 4 জনের পরিবারের মধ্যে একজনও কিন্তু এখনো বিচার পায়নি, এটা মাথায় রাখবেন। গতকালকে যে ঘটনা ঘটেছে, আমি সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিল তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের বুদ্ধিমত্তার পরিচয়কে আমি স্যালুট জানাই। তারা বুদ্ধিমত্তার সাথে তারা জিনিসটাকে হ্যান্ডেল করেছে, কোনো রকম তারা এদের ফাঁদে পা দেয়নি। একটু খোঁজ নিয়ে দেখুন, কালকের পর থেকে সন্দেশখালী গ্রামে যারা তৃণমূলও করে বুথ লেভেলের, কজন বাড়িতে ঘুমাচ্ছে, আর বড় দাদা কোথা ঠিক সে যার জায়গায় সেটিং হয়ে গেছে, যে ঠিক জায়গায় গিয়ে তার ডেরায় ঢুকে গিয়েছে। আর যারা গরিব মানুষ, যাদেরকে ফুলিয়ে ফুসিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছিল, তারা কোথায় আজকে দেখুন। আমাদেরকে ইচ্ছাকৃতভাবে পড়াশোনা থেকে দূরে রেখেছিল, এখনো রাখছে, আগামীতেও রাখবে যদি আমরা সচেতন না হই। আমরা দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুসলিম সমাজের যারা আছি, সব সময় শাসক চাই ওই আদিবাসীটা, ওই দলিতটা, ওই মুসলিমটা, ওই পিছড়ে বর্গেরটা, ওই লোদা সবর জাতির ওরা যারা আছেন, ডোম মুচি যারা আছেন, আবার বিভিন্ন যারা আছি, আমরা যত অশিক্ষিত থাকবো ওদের তত সুবিধা হবে। ফলে কি হচ্ছে, সিএ এর আইনটা আমরা একবারও পড়িনি, কোনো জায়গায় লেখা নাই কোনো ভারতীয়কে তাড়িয়ে দেবে। আপনি ভারতীয়তার প্রমাণ কিভাবে হবে, এটা প্রশ্ন থাকবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, দেখুন ঘটনাচক্রে নয়, বাস্তব কথা বলছি। সবাই তো দাদুর জায়গাতে আছি, তাই তো ভাই? দাদুর সম্পত্তিতে তো আমরা সবাই ম্যাক্সিমাম আছি। এবার শহরের দিকে উঠে গেলে নতুন জায়গা কিনে আমরা সেখানে ঘর করেছি, কিন্তু গ্রামের মধ্যে দেখুন দাদুর জায়গার প্রমাণ আমি দিচ্ছি। এখানে বয়স্ক লোক কে আছে? এই তো, এই সামনে আসো তুমি,
সামনে আসো, একবার এখানটা আসো। বয়স কত? বয়স কত? হ্যাঁ, 100 হয়ে গেছে। আমি বুঝানোর জন্য বলছি, আপনি এনাকে চেনেন তো? আপনাদের এলাকারই? আচ্ছা বসো মা, বসো, চেয়ার দাও, বসো। ইনারকে বোঝানোর জন্য বলছি, বা আপনারা এখানে যারা আছেন 60 বছরের ঊর্ধ্বে তো অনেক লোক আছে এখানে। 60 বছরের ঊর্ধ্বে দেশ স্বাধীন হয়েছে, আমরা 75তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, তাই তো? 1947-এ দেশ স্বাধীন হয়েছে। এখানে আছে 70-75 বছর বয়সী লোকেরা আছে, 70 বছরের লোকেরা আছে। 70 বছর যার বয়স, একটু আমি তাকে দিয়ে উদাহরণের জন্য বলছি, তার আব্বার যদি 70 বছর বয়স হয় ইনার, তাহলে জন্ম কত? 1952 সালে। কারো যদি 70 বছর বয়স হয়, তার জন্ম হচ্ছে 1952-তে, কারণ দেশ 75তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। এটা সবার জন্য বলছি, জাস্ট ভয়টাকে কাটানোর জন্য বলছি। তাহলে 1952 সালে জন্ম, দেশ স্বাধীন হচ্ছে 1947-এ স্বাধীন। তা উনি তো আকাশ থেকে পড়েনি, টপকে আসেনি, বা জমিন থেকে তো গাছের মধ্যে হয়নি। ওনার আব্বা আম্মা তো আছে, কারণ তো গর্ভে জন্ম হয়েছে, পিতা তো আছে। তো ওনার পিতার জন্ম কত সালে হবে? আমি ধরে নিচ্ছি 25 বছর বয়সে ওনার বিয়ে করার পরে সন্তান হয়েছিল। তাহলে 1952 থেকে 25 বাদ দাও তো। স্বাধীনতার আগে হচ্ছে না স্বাধীনতার পরে? স্বাধীনতার অনেক আগে। তার বাপেরটা দেখি, অর্থাৎ ওনার দাদুর কথা বলি, 20 বছর আরও দাও ধরো, তাহলে দেখলে দেখা যাবে ওনার দাদুর বয়স, জন্মসাল হচ্ছে 1900 সালে। আর উনি যে জায়গাটাতে এখন আছে, ওনার দাদুর সম্পত্তির ওপরে উনি আছেন, কাগজপত্র আছে বলেই তো উনি ওই জায়গাটাতে আছে। নাহলে তৃণমূল কংগ্রেস তো গিয়ে ওই জায়গাটা দখল করে নিত। এখন যেখানে খাস জায়গা পাচ্ছে সেখানে যে কামড়াকামড়ি করছে। যদি দেখে যে ওর বাড়ির কাগজ নাই, ওটা তো আগে দখল করবে পুলিশকে সাথে নিয়ে, পুলিশের একটা অংশকে কাজে নিন সাথে নিয়ে। হ্যাঁ, আপনারা যারা উপস্থিত হয়েছে, এখানে মহল্লা নয় তো, যারা উপস্থিত হয়েছে সবাই আমরা দাদুর সম্পত্তির ওপরে আছি তো, কম বেশি সবাই। দাদুর সম্পত্তি কিভাবে? আমাদের কাছে দলিল বা পর্চার জন্যই তো দাদুর সম্পত্তি, কাগজ আছে তো, ওইটাই তো বড় ডকুমেন্টস। দাদু 1900 সালে জায়গা কিনেছে, দাদু তার দাদুর আমলে জায়গা কিনেছে। এখানে যারা উপস্থিত আছেন, কারো দাদু কি বাংলাদেশ থেকে এসেছে? বলবেন একটু, কারো দাদু এসেছে? কারো আফগানিস্তান থেকে কারো দাদু এসেছে? কারো দাদু শ্রীলঙ্কা থেকে এসেছে? ওই রকম তো ব্যাপার নয়। আপনার আমার দাদুরা দেখুন, খোঁজ নিয়ে দেখুন, দাদুর ইতিহাস ভুলে যাওয়ার ফলেই ভয় পাচ্ছে। আপনার আমার দাদুরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আর দেখবেন, না হলে যারা লড়াই করতো তাদেরকে যোগ্য সাথ দিয়েছে। আপনার আমার দাদুর কন্ট্রিবিউশনের ফলে, আত্মত্যাগ আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে। আপনাকে আমাকে দেশ থেকে কেউ তাড়াতে পারবে? ভয় পাওয়ার কি আছে? এটাকে ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলবো, এই সিএ আসছে, ভয় দেখাচ্ছে, যে কথা বলছিলাম। কারণ এই সিএতে কেন ভয় দেখাতে পারছে আমাদেরকে? আমরা পড়াশোনায় তুলনামূলক কম, আমরা পড়লাম না আইনটাতে কি আছে। ওই বললো কাগে কান নিয়ে পালিয়েছে, আমরা কাগের দিকে তাকাচ্ছি, কানের দিকে তাকালাম না। এর ফলে আমাদেরকে ভয় পেতে হচ্ছে। আমরা যখন ব্যাংকে যাই, তখন গিয়ে যদি টাকা জমা দিই, 1000 100 বানান ভুল থাকলেও টাকাটা জমা করিয়ে নেয়। আর সে টাকাটা যদি আমরা তুলতে যাই, যদি 1000 বা 100 বানান ভুল থাকে, আমাদের সাথে কেমন আচরণ করে ভাই বলুন না আপনারা? অনেক খারাপ ভালো ভাষা দেয় তো। যদিও খারাপ ভালো ভাষা দিলে তার প্রতিবাদ আপনারা করবেন, আপনাদের জন্যই তাকে ওখানে রাখা হয়েছে, আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু আমি যেটা বলছিলাম, মায়েরা ভাবুন, আমরা যে সমস্যার সম্মুখীন এখন হচ্ছি পড়াশোনা কম জানার ফলে, আপনারাও কি চাইবেন আপনাদের সন্তানগুলো ওই খারাপ সমস্যার সম্মুখীন হোক? বাপ ভাই যারা আছেন তারাও কি চাইবেন? নিশ্চিতভাবে চাইবেন না। তাই অনুরোধ করব আপনাদের কাছে, আওয়াজ তুলুন। আপনাদের এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না, অবিলম্বে শাসককে সেগুলো মেনটেন করতে হবে।
এসএসকে থেকে শুরু করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার কন্টিনজেন্সি ফান্ড থেকে শুরু করে আরও যে সমস্ত শিক্ষা সামগ্রী প্রয়োজন আছে সেইগুলো শাসককে দিতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। আর অন্যথায় যদি আমরা চুপ থাকি আমাদের ভবিষ্যৎগুলো আরও খারাপের দিকে যাচ্ছে, যেমন আরও এগিয়ে যাবে। গতকাল কি একটা ভয়ঙ্কর দৃশ্য সারা রাজ্যের মানুষ নয়, সারা দেশের মানুষ দেখলো। কি ভয়ঙ্কর দৃশ্য! এক নেতার বাড়িতে কোর্টের নির্দেশে কোর্ট অর্ডার করেছে, রেশনে দুর্নীতি হয়েছে তদন্ত করার জন্য একটা কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়েছে, ইডির হাতে দিয়েছে। ইডির কাজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে রেশন নিয়ে যারা দুর্নীতি করেছে, কি দুর্নীতি হয়েছে, আপনার আমার যে রেশনটা পাই, যে চালটা আসে, সেই চাল অনেক ক্ষেত্রে দেখবেন খারাপ চাল আমাদেরকে নিতে হয়, যেটা আসে সেটা মধ্যিখান থেকে লুট হয়ে যায়। এই লুটের সাথে যারা যুক্ত, বা বাচ্চারা মিড ডে মিলে, আপনার আমার সন্তান যেখানে গিয়ে মিড ডে মিলের একটু খাবারটা পায়, সেটাও এই তৃণমূলের কিছু নেতা দ্বারা চুরি হয়েছে। কোর্ট সেই জন্য ইডিকে দায়িত্ব দিয়েছে এটা তদন্ত করো, এর সাথে কারা কারা যুক্ত তাদের নাম, তাদেরকে বার করে নিয়ে আসো, কোর্ট তাদেরকে শাস্তি দেবে। ইডি গিয়েছিল গতকালকে সন্দেশখালী বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তদন্ত করছে। গিয়ে দেখলাম এক বড় নেতা বলে দাবি করে, তার বাড়ি ছিল না বা ছিল সেটা আমি বলতে পারছি না, তা দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে যখন কোনো সাড়া পায়নি, তার বাড়ির গেটটা ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছিল। সেই সময় কি হলো, অতর্কিত হামলা চালানো হলো তার উপরে। আমি মনে করি ওটা গ্রামের মানুষ অল্প ছিল, বাকিটা তৃণমূলের লোক ছিল, আর স্বল্প যে গ্রামের মানুষ ছিল তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে ওখানে, তাদেরকে মিসগাইড করে নিয়ে আসা হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত মানুষের কাছেও বার্তা পৌঁছাবো, আমরা কোন কাজে বাধা দিচ্ছিলাম। যে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে ইডি অফিসারের মাথা ফাটালো, গ্রামের মানুষকে স্বল্প গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল তার স্বার্থ চরিতার্থ করলো, তৃণমূল তার কাজকে হাসিল করলো। ওখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল ভাই, ওখানে যদি শীতলকুচির মতো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত, মমতা ব্যানার্জির ভোট লুটতে সুবিধা হতো। ওখানে শীতলকুচির মতো ঘটনা যদি ঘটে যেত, ওটাকে সামনে রেখে সংখ্যালঘু তাস খেলতো এই মমতা ব্যানার্জি। কিন্তু একবারের জন্য মমতা ব্যানার্জি বলল না যে সেন্ট্রাল ফোর্সের সামনে বা ইডির সাথে যে আচরণটা হয়েছে ওটা খারাপ হয়েছে। কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না। কোর্টের অর্ডার যদি আমাকে ভালো না লাগে, আমি তার উপরও যে কোর্ট আছে সেখানে আমি যাব, চ্যালেঞ্জ করতে পারি একটা অর্ডারকে। কিন্তু কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে গিয়েছে, তাদেরকে ওই রকমভাবে ডিস্টার্ব করা আইনের বহির্ভূত, কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু যারা আছেন এখানে, যারা বিশেষ করে পিছড়ে বর্গের আছেন, দলিত আদিবাসী সহ মুসলিম মানুষকে আমি একটু সতর্ক করছি, এই আরাবুল, এই শওকাত, এই আপনার শাহজাহানদের খেলাতে আপনারা পা দেবেন না, এদের খপ্পরে আপনারা পড়বেন না। ভাবুন গতকাল যেভাবে ইডির আধিকারিকদের মাথা ফাটালো, সেন্ট্রাল ফোর্সের সাথে যেরকম ভাবে নোংরামি করলো, তাদের তো ভাই গুলি চালানো অর্ডার সব সময় থাকে। যদি গুলি চালাতো, গুলিটা কে খেত? এই শওকাত, আরাবুল, শাহজাহান খেত, না আপনার পাড়াতে রাম রহিমের বুকে লাগতো? এই বলুন, ক্ষতিগ্রস্ত কারা হতো? এ আপনার পাড়ার রাম রহিম ক্ষতিগ্রস্ত হতো। 1 বছরের বেশি নয়, 2.5 বছর হতে যাচ্ছে। শীতলকুচির ঘটনা আমরা ভুলে যাচ্ছি না। তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে প্রভাবিত করে সেন্ট্রাল ফোর্সের দিকে পাঠিয়ে দিয়েছিল। সেখানে ডিস্টার্ব একটা হয়েছিল, একটা অরাজকতা হয়েছিল, ফলে সেখানে গুলি চালিয়েছিল। 4-4টে তাজা প্রাণ আমরা হারিয়েছিলাম। আমাদের ভাইকে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিল। কারা কেড়েছে? আমি মনে করি শাসকের মদতে হয়েছিল। অনেক কথা তখন মমতা ব্যানার্জি বলেছিল, অনেক কথা তখন তৃণমূলের নেতারা বলেছিল। 2.5 বছর হয়ে গেল, ওই 4 জনের পরিবারের মধ্যে একজনও কিন্তু এখনো বিচার পায়নি, এটা মাথায় রাখবেন। গতকালকে যে ঘটনা ঘটেছে, আমি সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিল তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের বুদ্ধিমত্তার পরিচয়কে আমি স্যালুট জানাই।
তারা বুদ্ধিমত্তার সাথে তারা জিনিসটাকে হ্যান্ডেল করেছে, কোনো রকম তারা এদের ফাঁদে পা দেয়নি। কিন্তু কতদিন ভাই, কতদিন এরকম চলতে থাকবে? যারা এখানে আছেন সংখ্যালঘু থেকে শুরু করে পিছড়ে বর্গের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, সব সময় বলির বাঁকড়া আপনাদেরকে করা হয়। বড় নেতাদের আর টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে দেখুন তো, কালকের পর থেকে সন্দেশখালী গ্রামে কজন আছে সাধারণ মানুষ? একটু খোঁজ নিয়ে দেখুন, কালকের পর থেকে সন্দেশখালী গ্রামে যারা তৃণমূলও করে বুথ লেভেলের, কজন বাড়িতে ঘুমাচ্ছে? আর বড় দাদা কোথা? ঠিক সে যার জায়গায় সেটিং হয়ে গেছে, যে ঠিক জায়গায় যে তার ডেরায় ঢুকে গিয়েছে। আর যারা গরিব মানুষ, যাদেরকে ফুলিয়ে ফুসিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছিল, তারা কোথায় আজকে দেখুন। আজকে একটা ভিডিও দেখলাম, বেশ কয়েকজনকে পুলিশ নাকি অ্যারেস্ট করেছে। তারা বলছে আমরা সরবেরিয়াতে বাজার করতে গিয়েছিলাম, আমাদেরকে ধরেছে। এটা আমি তাদের কথা একদম মিথ্যা উড়িয়ে দিতে পারি না, কারণ আমাকে যখন গত বছর 21শে জানুয়ারি অ্যারেস্ট করেছিল আপনারা জানেন, সেই সময় কলকাতায় লেদার কমপ্লেক্স থানা বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করেছিল। তার মধ্যে সম্ভবত 4 থেকে 6 জন যারা একদম নির্দোষ, যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল, এই অপদার্থ থানার অফিসাররা তাদেরকে অ্যারেস্ট করে জেলে নিয়ে গিয়েছিল। তাই এদের ব্যর্থ অপদার্থতা ঢাকার জন্য অন্যজনকে ধরে, এটা নতুন কিছু নয়। এই ধরনের অনেক ঘটনা ঘটে। তো কি হলো, কারা ক্ষতিগ্রস্ত হলো? ওই সাধারণ মানুষেরা যারা বাজার করতে গিয়েছিল। দেখতে থাকুন, মেন যে হোতা যাদের নেতৃত্বে ওই ধরনের ইডির মাথা ফাটিয়েছে বা কেন্দ্রীয় ফোর্স জওয়ানদেরকে যারা ডিস্টার্ব করেছে, তারা দেখবেন সাইড হয়ে যাবে। আর সাধারণ মানুষ যাদেরকে ফুলিয়ে ফুসিয়ে নিয়ে গিয়েছিল, তাদের মুখ দেখে দেখে তারা অ্যারেস্ট হবে। তাই আপনাদের বলবো, সজাগ থাকবেন, সতর্ক থাকবেন।